ওকে, তাহলে খুবই ভালো। সবার কাছে যদি কোড ব্লকস থাকে তাহলে আমি সবাই একটা কাজ করতে পারেন, সবাই কোড ব্লকসটা ওপেন করেন। হ্যাঁ, সো আমরা একসাথে কোড করব। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে সাথে নিজেরা নিজেরা কোড করবেন। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়া মাত্রই আমার সাথে কথা বলা যাবে। স্যার গত ক্লাসের রেকর্ডিংটা কই পাবো স্যার? গত ক্লাসের রেকর্ডিংটা আমি ওই যে লিংকটা দিয়ে দিব সিআর এর কাছে, ইউটিউবে আপ করে। আমি জাস্ট একটু বিজি থাকাতে আমি দিতে পারি নাই। সো আজকে আমি আপ করছি আর কি, আমি লিংক দিয়ে দিব। তো আপনারা সব সময় ওই যে ইউটিউবে পাবেন সব ভিডিওগুলা। স্যার ওকে স্যার। জি স্যার, বলেন। স্যার আমাদের সিআর তো স্যার সব সময় নেটওয়ার্কে থাকে না, তো স্যার হ্যাঁ, আমাদের সো ক্লাসে আমাদের সেকেন্ড আরেকজন সিআর লাগবে আর কি। সো আরেকজন কে আছে আপনাদের? বুঝি নাই। আমি স্যার আমি আচ্ছা স্যার আমাদের আচ্ছা ক্লাসে আচ্ছা, ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। তাহলে এখন থেকে তাহলে আপনাকে আমি নক করবো আর কি, যখন বিজয় অ্যাভেলেবেল থাকবে না। ঠিক আছে? সো আমি আপনার যেহেতু ক্লাস টাইম গুলোতে আপনি একটু অ্যাক্টিভ থাকবেন, লাইক ক্লাস টাইম অনুযায়ী সব সময় হবে। সো কোনো চিন্তা করবেন না যে আগে থেকে কোনো লিংক দেয়া আছে কিনা বা এইগুলা নিয়ে কখনোই আপনারা টেনশন করবেন না। ক্লাসের যে টাইম আছে, ক্লাসের টাইমে অলওয়েজ ক্লাস হবে। যদি কখনো ক্লাস ক্যান্সেল করতে হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একদিন আগে নোটিফাই করা হবে যে ক্লাসটা হবে না বা ক্যান্সেল হবে। কিন্তু ক্লাস ক্যান্সেল যদি না করা হয় তাহলে শিওর থাকবেন ক্লাস হবে এবং আপনারা প্রিপেয়ার থাকবেন, সো দ্যাট আমি লিংক দেয়া মাত্রই আপনারা জয়েন করতে পারেন। ঠিক আছে? অথবা আমি আমি হয়তো সব চেষ্টা করব যে আগের দিন রাতেই লিংকটা শেয়ার করে দিতে। সো আগের দিন রাতে হয়তো সব সময় খেয়াল নাও থাকতে পারে, বাট ক্লাস কিন্তু সব সময় টাইম অনুযায়ী হবে। সো আপনারা কিন্তু রেডি থাকবেন। এবং সিআর যেহেতু বিজয় যেহেতু একটু আনঅ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে সিমও আপনি সব সময় অ্যাভেলেবেল থাকবেন আর আমাকে সব সময় জাস্ট একটু নক করলেই হবে। যদি আমি ভুলে যাই যে আপনার লিংক দিতে ভুলে গেলে আমাকে একটু নক করলেই হবে, আমি সাথে সাথে লিংক দিয়ে দিব। ওকে, সো সবাই একটু কোড ব্লকসটা ওপেন করি, আমিও ওপেন করব। সো একসাথে আমরা ওপেন করি। ক্লাসে স্টুডেন্ট কেমন আসবে বলে মনে হচ্ছে? আরো কি জয়েন করবে? আমরা কি ওদের জন্য একটু ওয়েট করব নাকি আমরা আমাদের ক্লাস শুরু করব? শুরু করে দেন স্যার। প্রত্যেক ক্লাসেই স্যার আমাদের এরকম পার্টিসিপেন্টস থাকে। হ্যাঁ স্যার। এত কম পার্টিসিপেন্ট? এখন পর্যন্ত স্যার তো এরকমই 11 জন 12 জন এরকমই থাকে। আচ্ছা, ঠিক আছে। সো সবাই কোড ব্লকসটা ওপেন করি আর আমি তাহলে প্রথম একটা কোড লিখে শুরু করতেছি। সো সবাই যে কোনো কোয়েশ্চেন থাকলে সাথে সাথে কোয়েশ্চেনটা করবেন আর আদারওয়াইজ সব সময় মিউট রাখবেন। ঠিক আছে? সব সময় আমি আপনাদের ওই যে আনমিউট করার অপশনটা আমি বন্ধ করতেছি না। সো আপনারা সব সময় নিজেরা একটু মানে স্মার্টলি বিহেভ করতে হবে এবং কুইক রেসপন্স করতে হবে। সো যাদের আশেপাশে কোনো নয়েজ নাই তারা চাইলে সব সময় অন রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর যাদের আশেপাশে নয়েজ আছে তারা অফ রাখবেন, সো দ্যাট অন্যদের কোনো ডিস্টার্ব না হয়। সো আপনার যখনই কোনো কোয়েশ্চেন থাকবে সাথে সাথে আপনি আনমিউট করে কোয়েশ্চেনটা করে ফেলতে পারেন, অথবা আমি যখন কোনো কিছু জিজ্ঞেস করব আপনারা রেসপন্স করবেন আনমিউট করে। সো ক্লাসটা ইন্টারেক্টিভ হবে। আর যেহেতু আমরা
এমন একটা জিনিস শিখতেছি আর কি যেখানে ইন্টারেকশন দরকার আছে। লাইক আমি কোয়েশ্চেন করব, আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন, বা আমি আপনাদেরকে কিছু করতে বলবো, আপনারা করবেন। সো এইভাবে করলে জিনিসটা অনেক মজার হবে এবং আমরা খুব ভালোভাবে কোনো কিছু একটা জিনিস শিখতে পারবো। ওকে, সো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আমি আমার কোড ব্লকটা দেখাচ্ছি, আমি সেটা ওপেন করছি। ওকে, সো কোড ব্লকসটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, সো আমরা ফাইলে যাই। প্রথমে ফাইলে গিয়ে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। এই যে নিউ তে প্রেস করলাম, তারপর নিউ থেকে আমরা একটা ফাইল, এমটি ফাইল ক্রিয়েট করব সবার প্রথমে। সো আমরা এমটি ফাইল ক্রিয়েট করলাম, তারপর আমরা এটাকে সেভ করব। সো সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস প্রেস করি, তাহলে সেভ করার অপশনটা চলে আসবে। এই জায়গাতে আমাদের একটা নাম সিলেক্ট করতে হবে। সো আমরা যে কোনো কিছু লিখতে পারি। সো আমাদের আজকে প্রোগ্রামটা যেহেতু ফার্স্ট প্রোগ্রাম, সো এই জন্য আমি এইভাবে 1st ফার্স্ট দিয়ে এইভাবে লিখতেছি, ফার্স্ট প্রোগ্রাম। সো এটা লেখার পর আমি সেভ বাটনে প্রেস করতেছি। এখন আমার প্রোগ্রামটা সেভ হয়ে গেছে। সো যারা পিসিতে আছি, আমরা চেষ্টা করি যে আমরা এইভাবে ফাইলটা ওপেন করার চেষ্টা করি, তাহলে সেটা ভালো হবে সবার জন্য। ঠিক আছে, যাদের পিসি আছে সবাই, যেহেতু এখনের ক্লাসটা সেশনাল, সো শুধু সেশনালের জন্য না, থিওরিতেও আমরা সেম কাজটাই করব। আমরা আপনার কোড ব্লকসে কোড করেই শিখবো। সো সেই ক্ষেত্রে সবসময় একটা পিসি যেন আপনাদের সাথে থাকে, পিসি বা ল্যাপটপ যে কোনো কিছু একটা যেন থাকে, যেন সবসময় যেন আপনারা মানে ইউজ করতে পারেন এরকম। ঠিক আছে, সো যাদের আছে আর যাদের নাই তারা মোবাইল ইউজ করতে পারেন। মোবাইলে অনলাইন আপনার অপশন আছে, একটা অনলাইন কম্পাইলার আছে, সো আপনি সার্চ করলেই পাবেন। সো সেটা আপনারা ইউজ করতে পারেন, বাট সেটা অনেক পেইনফুল হবে। আপনার মোবাইল দিয়ে কোড করাটা পেইনফুল, অনেক পেইনফুল। ওকে, সো আমরা সবার প্রথমে একটা কাজ করব। আমি যা লিখতেছি আপনারা চোখ বন্ধ করে আমার সাথে মানে চোখ বন্ধ বলতে বুঝাইছি যে কোনো কিছু বোঝার দরকার নেই, আমি যা লিখতেছি সেটা আপনারা লিখবেন, লিখে সবার প্রথমে সেটাকে রান করব আমরা, তারপর আমরা বোঝা শুরু করব। আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো ভয় পাওয়ার কিছু নাই। আমি যা লিখছি আপনারা আমারটা দেখে দেখে তাই লিখেন। লেখার পর শেষ হলে আমাকে বলবেন স্যার লিখছি, তারপর আমরা একটা কাজ করব। সবাই মানে যাদের পিসি আছে তারা হ্যাঁ স্যার লিখছি। ওকে, সো
সবাই যদি লিখে থাকি তাহলে আমরা এখন যেটা করব, Yes, sir. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? কেমন আছো বন্ধুরা? ওকে। সো আমরা এখন এখানে আমরা দেখতেছি এই যে বাটনটা আছে, এই বাটনটা যারা যাদের নাই তারা একটা কাজ করতে পারেন, তারা এই জায়গাতে গেলে বাটনটা পাবেন। এই জায়গাতে গেলে এই যে বাটনটা আছে, সো এই বাটনটাতে আমরা একটু প্রেস করব, সবাই প্রেস করে ওকে। সো সবার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না। না জি না স্যার। স্যার। জি না স্যার, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। ওকে, এখন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। Yes, sir. সো সবার এই স্ক্রিনটা আসতে হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে এখন। মেক শিওর করেন। আচ্ছা, আই থিংক আপনারা তো একটা জিনিস খেয়াল করেন নাই যে কোনটাতে প্রেস করতে হবে। তো আমি যে এই বাটনটার কথা বলছিলাম, এই যে এই বাটনটার উপর বিল্ড এন্ড রান লেখা আছে, সো এই বাটনটাতে প্রেস করতে হবে। যাদের এই বাটনটা দেখা যাচ্ছে না বা এখানে আসতেছে না, তারা এই যে বিল্ড অপশনে গেলে এই বাটনটা পাবেন। সো এই যে বিল্ড অপশন থেকে আপনারা এই বাটনটা একটু সিলেক্ট করেন, দেন একটু প্রেস করেন, তাহলে আপনার এই ব্ল্যাক স্ক্রিনটা চলে আসবে। আসছে সবার? যারা যারা কোড করতেছেন? আসছে স্যার। ইয়েস স্যার। আসছে স্যার। স্যার আসছে। ওকে, আসছে স্যার। সো আমরা বর্তমানে সবাই প্রোগ্রামার। আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখে ফেলছি, দো আমরা এখনো কিছু জানি না, বাট আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম সফলভাবে লিখে ফেলছি। সো কারো যদি রান না হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা সলভ করে দিব। ওকে, সো এই যে এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখতেছি, সো এটাই হচ্ছে আমাদের মানে প্রোগ্রামিং ক্যারিয়ারের শুরু। আমরা এটা দিয়ে শুরু করলাম, দেখা যাক কতটা দূর আমরা যাইতে পারি। ওকে, সো এখন আমরা এই জায়গাতে বোঝার চেষ্টা করব এই প্রত্যেকটা লাইনের মিনিং বা এই জিনিসগুলা কি, কেন লিখছি, প্রত্যেকটা জিনিস এখন আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, একটা মিনিট, আমার রেকর্ডিংটা অফ নাকি একটু দেখতে হবে। আচ্ছা, না, ঠিক আছে। ওকে, সো সবার প্রথমে আমরা এই হ্যাশ দিয়ে শুরু করব। ওকে, সো এই হ্যাশ মানে কি? সো সবার প্রথমে আমরা হ্যাশ দিয়ে শুরু করি। এই হ্যাশ মানে হচ্ছে প্রিপ্রসেসর। ওকে, হ্যাশ মানে হচ্ছে প্রিপ্রসেসর। সো প্রিপ্রসেসর মানে কি? প্রিপ্রসেসর মানে হচ্ছে আমরা নাম শুনেই বুঝতেছি যে পূর্ব থেকে কোনো কিছুকে প্রসেস করবে। হ্যাঁ, আপনার আগে থেকেই আপনি কোনো কিছুকে প্রসেস করবেন, সো তার জন্য হচ্ছে এই হ্যাশটা ইউজ করা হয়। সো আমরা কাকে এখানে প্রসেস করতেছি, আমরা যদি একটু খেয়াল করি, হ্যাশের পরে যে জায়গাটুকু আছে বা যে এই যে আমরা একটা
একটা লাইন দেখতে পাচ্ছি, ইনক্লুড, তারপর কিছু জিনিস দেখতে পাচ্ছি। সো এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা আগে থেকেই প্রসেস করতেছি। আগে থেকে প্রসেস করার জন্যই আমরা এখানে হ্যাশ ইউজ করছি, যেটা এই লাইনটাকে প্রথমেই প্রসেস করে ফেলবে। আই মিন প্রোগ্রামের শুরুতেই আপনার হ্যাশ কি করবে, এই লাইনটাকে প্রসেস করবে। ফাইন, এখন কথা হচ্ছে যে সে যে লাইনটাকে প্রসেস করবে, সো এই লাইনটার মানে কি, মানে লাইনটাকে সে কেন আগে থেকে প্রসেস করা লাগবে। সো আমরা একটু সামনে যাই, তাহলে বুঝতে পারবো যে লাইনটাকে কেন আগে থেকে প্রসেস করতে হয়। সো এখানে আমরা লেখা দেখতেছি, প্রথমে লাইনের শুরুতে আছে ইনক্লুড। সো ইনক্লুড মানে আমরা বুঝতেছি, ইনক্লুড মানে যদি আমরা বাংলাতে চিন্তা করি কোনো কিছুকে অন্তর্ভুক্ত করা বোঝায়। সো আমরা এই প্রোগ্রামে কোনো একটা কিছুকে আমরা অন্তর্ভুক্ত করতেছি। সো জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে এই জায়গাটুকুকে আমরা আমাদের প্রোগ্রামে ইনক্লুড করতেছি। ওকে, সো এই যে লেস দেন আর গ্রেটার দেন এর ভিতর যে পোরশনটা আছে, সেটাকে আমরা ইনক্লুড করতেছি এই প্রোগ্রামের জন্য। সো এই জিনিসটা আসলে কি, রাইট? এই ব্লকের ভিতরে এই জিনিসটা আসলে কি আছে এখানে। সো বেসিক্যালি এই জিনিসটাকে বলা হয় হেডার ফাইল। এই যে আমি যতটুকু জায়গা মার্ক করে রাখছি, এখানে লেখা আছে stdio.h। সো এইটাকে বলা হয় হেডার ফাইল। ওকে, সো এইটাকে আমরা বলি হেডার ফাইল। সো হেডার নাম শুনে বোঝা যাচ্ছে এখানে হেড চলে আসছে, আই মিন মাথা। তার মানে এইটা অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামের মাথা হিসেবে কাজ করে। সো এটা আপনার হেডার ফাইল, যেটা এই প্রোগ্রামের হেড হিসেবে কাজ করতেছে। সো এই হেডার ফাইলটাকে বেসিক্যালি আমরা এখানে ইনক্লুড করতেছি, এবং এই হেডার ফাইলটাকে আমরা আগে থেকে, এই যে হ্যাশ আছে, আগে থেকে আমরা প্রসেস করতেছি। সো কেন হেডার ফাইলকে আগে থেকে প্রসেস করতে হয়, সেটা আমরা একটু যদি বুঝতে পারি তাহলেই বোঝা যাবে এই লাইনের পুরো লাইনটার সার্থকতা কি। সো তার আগে কিছু জিনিস আমরা ক্লিয়ার করি, যে এই যে হেডার ফাইলটা আছে, এটা আসলে যে হেডার ফাইল, সেটা মানে আমরা কিভাবে চিনতে পারি। সো সেটার উপায় হচ্ছে এই যে এক্সটেনশনটা দেখে। সো এখানে .h আছে এক্সটেনশন হিসেবে। সো .h হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন। সো এইরকম আপনার আরো অনেক হেডার ফাইল আছে, ধরেন math.h একটা হেডার ফাইল আছে, বা string.h হেডার ফাইল আছে, বা আপনারা হয়তো দেখছেন যে conio.h, তারপর আপনার আরো আছে লাইক stdlib.h। সো এরকম অনেকগুলা হেডার ফাইল আছে। সো হেডার ফাইল চেনার উপায় হচ্ছে সবসময় আপনি এই যে ফাইলের সাথে দেখবেন যে .h আপনার সবসময় থাকবে এক্সটেনশন হিসেবে। লাইক প্রত্যেকটা ফাইলেরই একটা এক্সটেনশন থাকে, লাইক ডক্স ফাইলের জন্য সবসময় .docs থাকে, বা mp3 ফাইলের ক্ষেত্রে .mp3। সো যে কোনো ফাইল চেনার উপায় হচ্ছে তার এক্সটেনশনটা দেখা। সো এই হেডার ফাইলটাতে আপনার মানে কেন এই হেডার ফাইলটা মানে আপনার আসে, সো সেটা যদি আমরা একটু চিন্তা করি, সো এটার জন্য আমরা এই নামটা চেক করতে পারি, stdio। সো এটার ফুল মিনিংসটা যদি আমরা চিন্তা করি, stdio এর ফুল মিনিংসটা হচ্ছে প্রথমে হচ্ছে std মানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। ওকে, তারপর আছে i, ওকে, i ফর ইনপুট, দেন ফাইনালি আছে ও হচ্ছে আপনার আউটপুট। ওকে, সো stdio তার ফুল মিনিংসটা দাঁড়ায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যার কাজ হচ্ছে যে আপনার পূর্ব থেকেই এই হেডার ফাইলটাকে আমরা আপনার প্রিপ্রসেস করতেছি। এই হেডার ফাইলটাতে কি আছে, এই হেডার ফাইলের ফুল মিনিংস হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তার মানে আপনার ইনপুট আউটপুট সংক্রান্ত যে সকল কমান্ড আছে, লাইক আমরা কম্পিউটারকে ধরেন আমরা তো বিভিন্ন কমান্ড বা ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে আমরা প্রোগ্রাম করব।
সো কম্পিউটারকে যখন আমরা ইনস্ট্রাক্ট করব বা কোনো কিছু করতে বলবো, সো সেই যে কাজটা করতে বলতেছি সেই কাজটা সবসময় হেডার ফাইলের ভিতর ডিফাইন করা থাকে। সো এই জন্য প্রত্যেকটা হেডার ফাইল আলাদা। ধরুন প্রত্যেকটা হেডার ফাইলের মানে এক একটা হেডার ফাইল এক এক ধরনের কাজ করে। সো এখানে এই যে stdio.h আছে, এটা আপনার ইনপুট আউটপুট রিলেটেড কাজগুলো করে। লাইক আপনি ধরেন যে আপনি যখন কোনো কিছু কম্পিউটারকে যদি বলেন যে কোনো কিছু প্রিন্ট করতে বা কোনো কিছু আপনাকে দেখাবে, হ্যাঁ, আপনি কম্পিউটারকে বলেন যে ওকে একটা নাম প্রিন্ট করে দেখাইতে। সো সেই ক্ষেত্রে এই যে কাজটা আপনি করতে বলবেন, এই কাজটা ডিফাইন করা আছে হেডার ফাইলে। সো এরকম কম্পিউটারকে আপনি যত ধরনের ইনস্ট্রাকশন দেন, প্রত্যেকটা ইনস্ট্রাকশন আগে থেকেই ডিফাইন করা থাকে হেডার ফাইলে। বিকজ কম্পিউটার তো বোকা, সো কম্পিউটারকে আপনি কখনোই মানে নিজে থেকে এইভাবে কি করতে পারবেন না। সো সেই জন্য আগে থেকে ওরে সবসময় মানে বলে রাখতে হয়, বা তার প্রত্যেকটা কাজের জন্য তাকে আগে থেকেই ব্রিফ করে রাখতে হয়। সো সেই ব্রিফিংসটা আছে আপনার এই হেডার ফাইলে। এই জন্য আগে থেকেই হেডার ফাইলকে আপনার প্রসেস করতে হয়, সো দ্যাট এই হেডার ফাইলটাতে কি কি আছে কম্পিউটার যেন আগে থেকে জানতে পারে, বা কম্পিউটারের কাছে যেন সেই ইনফরমেশন গুলো থাকে, যে সকল কমান্ড বা ইনস্ট্রাকশন আছে সেগুলোকে আগে থেকেই আপনার প্রসেস করে মানে এই প্রোগ্রামের জন্য নিয়ে আসা হয়, যেন আমরা যখন কম্পিউটারকে সেই কমান্ডটা দিব, কম্পিউটার যেন বুঝতে পারে যে তাকে কি করতে হবে বা তাকে আমরা কি করতে বলছি, এই জিনিসটা যেন সে বুঝতে পারে। সেই জন্যই আমরা হেডার ফাইলটা আগে থেকে প্রসেস করি। এবং হেডার ফাইলটা হচ্ছে কম্পিউটারের মানে আমাদের মানুষের যেভাবে মাথা আছে, লাইক আমরা যদি কোনো কিছু আমাদেরকে যদি করতে বলা হয়, আমরা যেভাবে আমাদের ব্রেন দিয়ে চিন্তা করি, সো কম্পিউটার কি করবে, সে তার হেডার ফাইল দিয়ে চিন্তা করবে। তার যে হেডার ফাইলটা আছে, আপনি যখনই ওকে কিছু করতে বলবেন, সে তার হেডার ফাইল থেকে ওই ইনফরমেশনটা নিবে। ওকে, যে ধরেন আমি ওকে বলছি যে তুমি হ্যালো ওয়ার্ল্ডটা আমাকে ডিসপ্লে করো, আমাকে দেখাও, ওই ব্ল্যাক স্ক্রিনটাতে আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাও। সো এই যে তাকে আমি কমান্ড দিছি, এই কমান্ডের জন্য সে কিন্তু আপনার হেডার ফাইলের কাছে আসছে, হেডার ফাইলকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি এখন কি করব। মানে আমরা যেটা করি আমাদের ব্রেনকে জিজ্ঞেস করি, সে তার হেডার ফাইলকে জিজ্ঞেস করছে, হেডার ফাইলটা হচ্ছে তার ব্রেন। সো এখানে সব ইনফরমেশন রাখা আছে। সো এই কমান্ডের এগেইনস্টে কি করতে হবে সেটা এখানে বলে দেয়া আছে। সো সে তখন ওই জায়গা থেকে এই রিপ্লাইটা পায় যে তুমি এই কাজটা করো, এইভাবে করো, তখনই সে এইভাবে কাজটা করতে পারে। ওকে, সো প্রথম লাইনটা পুরোপুরি ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। স্যার ক্লিয়ার। সবাই আমার কথা মানে ক্লিয়ারলি শুনতেছেন তো? স্যার। জি স্যার। আর কথা কি মানে ভেঙে ভেঙে যাচ্ছে নাকি কথা পুরো ক্লিয়ারলি যাচ্ছে? জি হ্যাঁ স্যার, স্যার। শোনা যায়। স্যার ওকে, রনি হ্যান্ড রেজ করছেন, রনি কি Clear কিছু হয়েছে। বলবেন? ক্লিয়ারলি যাচ্ছে। রনি কিছু বলবেন? স্যার আমি কিছু বুঝি না, যদি আরেকবার রিপিট করতেন। বুঝি নাই। জি স্যার, আমি কিছু বুঝি না, যদি আরেকবার রিপিট করতেন। রিপিট আসলে স্যার আমি অনেক কথা বলছি তো, এই এতগুলা কথা তো রিপিট করা No, পসিবল না। সো আপনি, আমি কিছুই বুঝতে পারি নাই, যদি আরেকবার রিপিট করতেন। আমি আপনার কথা বুঝতে পারছি, বাট জিনিসটা হচ্ছে আমি এখানে অনেক কিছু বলছি তো, সো এই জন্য এই জায়গা পুরোটা রিপিট করা আবার অনেক সময় লাগবে। করতেছেন। হ্যালো, ওইটা পরে আমাদের আপনার ইন্টারনেট প্রবলেম করতেছে। সো আপনার এই ভিডিওটা একটু পরে আপনি ইউটিউবে পেয়ে যাবেন। সো টেনশন, আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে, আমি আপনার কোনো কথা বুঝতে পারতেছি না।
রনি, আপনার কথা আমি কোনো কিছু বুঝতেছি না। আপনার প্রত্যেকটা কথা ভেঙে ভেঙে আসতেছে। আপনি যেটা করতে পারবেন, একটু পরেই এই ভিডিওটা আমি আপলোড করে ফেলবো। সো সেক্ষেত্রে আপনি ভিডিওটা ওইখানে হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার একটা কল চলে আসছিল, এই জন্য আপনার নেটওয়ার্কটা অফ হয়ে গেছিল। আপনারা কি আমার কথা শুনতেছেন এখন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো স্ক্রিনটা মনে হয় আবার চলে গেছে। সো আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করতেছি। এখন শোনা যাচ্ছে। ওকে, সো খুব একটা মানে ঝামেলার মধ্যে আছে আর কি, কাজ মোবাইল দিয়ে জয়েন করতে হয়। সো মোবাইল দিয়ে জয়েন করলে যেটা সমস্যা হয় যে আপনার কোনো কল আসলে আপনার এটা চলে যায়। সো কলটা অপশনটা অফ করে রাখি, এখন অফ করি নাই, এই জন্য কলটা চলে আসছে এবং নেটওয়ার্ক চলে গেছে। ওকে, সো আমরা প্রথম লাইন পুরোপুরি বুঝতে পারছি। এখন আমরা সেকেন্ড লাইনে চলে যাই। সো সেকেন্ড লাইনটা হচ্ছে আপনার এই যে লাইনটা আছে, সো এটা বেসিক্যালি এটাকে বলা হয় মেইন ফাংশন। মেইন ফাংশন বা প্রধান ফাংশন। প্রোগ্রাম সবসময় এই মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করে। আই মিন, আমরা যখন প্রোগ্রামটাকে রান করি, রান করা মানে হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামটাকে কম্পিউটারের কাছে পৌঁছাই দেই, সেটাকে বলা হয় রান করা। তখন প্রোগ্রামটা সবসময় কম্পিউটার রিড করা শুরু করে এই জায়গা থেকে, মানে এই যে মেইন ফাংশনটা আছে। সো এই মেইন ফাংশনটা আপনার প্রোগ্রামের বডি হিসেবে কাজ করে। যেমন আমরা একটু আগে মাথা দেখে আসছিলাম, stdio.h, এটা ছিল মাথা। সো এখন আমরা বডিতে চলে আসছি, মেইন ফাংশন হচ্ছে বডি। সো কম্পিউটার সবসময় যখন আমরা কম্পিউটারের কাছে প্রোগ্রামটা পৌঁছাই, কম্পিউটার সবসময় এই মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করে। মানে এই মেইন ফাংশনের ভিতর থেকে আপনার প্রত্যেকটা কমান্ড সে এক্সিকিউট করা শুরু করে। ওকে, সো এটা হচ্ছে মেইন ফাংশন। সো আপাতত এতটুকু এনাফ। আর এই ইনটা আপাতত বুঝতে পারবেন না, এটা আপনার একটু পরবর্তীতে কিছুদিন পরে বুঝতে হবে। ফাংশন টপিকটা যখন আমরা পড়বো তখন আমরা এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া পাবো। সো আপাতত আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমাদের বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আপাতত আমরা এতটুকু বুঝি যে মেইন ফাংশন হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোগ্রামের বডি হিসেবে কাজ করে, যেটা প্রত্যেকটা প্রোগ্রামেই একটা মেইন ফাংশন থাকবে। ফর শিওর একটা মেইন ফাংশন থাকবে প্রত্যেকটা প্রোগ্রামে, যে ফাংশন থেকে সবসময় কম্পিউটার কাজ করা শুরু করে, বা কম্পিউটার সবসময় এই মেইন ফাংশন থেকে তার প্রোগ্রামটা রান করা শুরু করে বা আপনার এক্সিকিউট করা শুরু করে। ওকে, সো তারপর আমরা এই জিনিসটা লিখছি, এই জিনিসটাতে আমরা একটু পরে যাই। আর একটা আছে হচ্ছে এই যে রিটার্ন জিরো। সো আপনার এটা হচ্ছে, আমি যদি এই লাইনটাকে একটু সময়ের জন্য বাদ দেই, তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। সো এই এতটুকু জায়গা হচ্ছে আমাদের স্ট্রাকচার। সো আমরা এই স্ট্রাকচারটা সবসময় ঠিক রাখবো। আর এই স্ট্রাকচারটা ঠিক রেখে আমরা সবসময় এই মাঝখানে আমরা আমাদের মানে কোডটা করব, বা আমরা কম্পিউটারকে যা যা কমান্ড দেয়ার, কম্পিউটারকে দিয়ে যা যা কাজ করানো লাগবে, আমরা সবকিছু এই মাঝখানে করব। আর বাকি যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু হচ্ছে স্ট্রাকচার, বা আমরা চিন্তা করতে পারি সিনট্যাক্স, যেটা হচ্ছে আপনার এই যে প্রোগ্রামটা আমরা করতেছি। সো এই প্রোগ্রামের সবসময় মনে রাখতে হবে শুরুতেই আমরা এই স্ট্রাকচারটা লিখে ফেলবো। সো এই স্ট্রাকচারটা লেখার পর তারপর আমরা এই যে মাঝখানে আমি কোড ইহাল লিখে রাখছি, এই জায়গাতে আমরা আমাদের
কোডটা করব, আমরা যা করতে চাই বা আমরা কম্পিউটারকে যা কমান্ড বা ইনস্ট্রাকশন দিতে চাই সেই সকল কমান্ড বা ইনস্ট্রাকশন আমরা এই জায়গাটাতে রাখবো। ওকে, সো তার ফাইনালি যেটা আছে যে রিটার্ন জিরো, এই রিটার্ন জিরোটা হচ্ছে আপনার নর্মালি যদি চিন্তা করি আমরা এটা প্রোগ্রামের শেষ হিসেবে ইউজ করা যায়, প্রোগ্রামটা এই জায়গাতে শেষ হইতেছে। সো যখনই কম্পিউটার আপনার রিটার্ন জিরো পাবে তখনই কম্পিউটার তার প্রোগ্রামটাকে শেষ করে ফেলবে। ওকে, সো এই রিটার্ন জিরোটা প্রোগ্রামের শেষ বোঝানোর জন্য আমরা আপাতত চিন্তা করব যেটা ইউজ করা হয়। এইটার ফাংশন, এটার আলাদা একটা মিনিং আছে, বাট যেহেতু আমরা ফাংশন টপিকটা আমরা এখনো পড়ি নাই সেই জন্য আমরা এটার অ্যাকচুয়াল মিনিংটা আমরা পাবো না। So, দরকার নেই আপাতত আমাদের প্রথম যখন আমরা নতুন নতুন জিনিস যেহেতু শিখতেছি, সো আমাদের জাস্ট বেসিক কিছু জিনিস জানলেই হবে, যতটুকু জানলে আমরা প্রোগ্রামিং করাটা শুরু করতে পারবো। তারপর আমরা যখন কিছুদিন কিছু জিনিস শিখে ফেলবো, কিছু প্রোগ্রাম লিখে ফেলবো, তারপর আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হওয়া শুরু করবে। সো আপাতত শুরুর ক্ষেত্রে কিছু জিনিস আমাদের যদি আমরা এটার অ্যাকচুয়াল জিনিস নাও জানি কোনো সমস্যা নেই, কারণ এটার অ্যাকচুয়াল মিনিং আমরা পরবর্তী টপিক গুলাতে জানবো। সো আপাতত জাস্ট আমরা এতটুকু জানবো যে এই রিটার্ন জিরোটা প্রোগ্রামের শেষ হিসেবে ইউজ করা হয়, এবং যখন প্রোগ্রাম রিটার্ন জিরো পাবে তার মানে হচ্ছে প্রোগ্রামটা এই জায়গাতে শেষ, প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেছে। ওকে, সো এই ছিল আপনার এই স্ট্রাকচারটার মিনিং। সো এই স্ট্রাকচারটার মিনিং ছিল এটা। সো আমরা তারপর মাঝখানে আরেকটা জিনিস লেখা ছিল, printf hello world, এই জিনিসটা লেখা ছিল। সো এখন আমরা এই জিনিসটাতে চলে যাব। সো এখানে আপনার এই যে printf, এইটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন বা একটা কমান্ড। এই ইনস্ট্রাকশনটা হচ্ছে মানে কম্পিউটারকে দেয়া হয় আপনার শুধু সে যেন কোনো কিছু একটা প্রিন্ট করতে পারে। আই মিন আমরা যদি এখানে একটু আমি যদি এটাকে একটু মানে রান করাই, এই যে রান করানোর জন্য আমরা সবসময় এই বাটনটা ইউজ করি। আমি এটা পরে যাব, এই বাটনের কাজ সম্পর্কে আমরা একটু পরে বলবো। আপাতত জাস্ট আমি বোঝানোর স্বার্থে আমি একটু রান করাচ্ছি। ওকে, সো এইটা যদি আমরা রান করি তাহলে এই যে ব্ল্যাক স্ক্রিনে একটা লেখা আসতেছে, এই লেখাটা কম্পিউটার যেন আমাদেরকে শো করে, এই শো করার জন্যই আমরা এই printf ফাংশনটা ইউজ করি। সো এই printf এটা একটা ফাংশন বলা যেতে পারে, বা এটা একটা, কারণ এটার ফুল মিনিং হচ্ছে প্রিন্ট ফাংশন। সো এই printfটাকে আপনি একটা ফাংশন বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন একটা ইনস্ট্রাকশন বা একটা কমান্ড, যেটা আমরা কম্পিউটারকে দিচ্ছি সে যেন কোনো কিছু প্রিন্ট। হ্যালো, ওকে, সো এখানে এই printfটা বেসিক্যালি আপনার একটা ইনস্ট্রাকশন
বা কমান্ড হিসেবে কাজ করতেছে, যার কাজ হইতেছে এই এই যে আপনার একটা কোটেশন আমরা দেখতেছি, এই যে এটাকে বলা হয় ডাবল কোটেশন। আমরা জানি এইগুলোকে ডাবল কোটেশন বলে। এই ডাবল কোটেশনের ভিতর যে লেখাগুলো আছে, এই ডাবল কোটেশনের ভিতর যা লেখা আছে তা প্রিন্ট করা, মানে তার ডিসপ্লেতে শো করা। লাইক আমরা যে ব্ল্যাক স্ক্রিনটা একটু আগে দেখছি, সেই ব্ল্যাক স্ক্রিনটা হচ্ছে কম্পিউটারের, কম্পিউটারকে আমরা যে ইনস্ট্রাকশন দিই, সেই ইনস্ট্রাকশন গুলা আমাদেরকে দেখানোর জন্য সেই ব্ল্যাক স্ক্রিনটা সে ইউজ করে কম্পিউটার তার ওই ব্ল্যাক স্ক্রিনটাতে সে আমাদেরকে সবকিছু দেখায় বা সবকিছু ডিসপ্লে করে। সো আমরা কম্পিউটারকে যে ধরনের কমান্ড দেই, সেই কমান্ড গুলা পাওয়ার পর কম্পিউটার কিভাবে রিয়াক্ট করে সেই সবকিছু আমরা দেখতে পারি ওই ব্ল্যাক স্ক্রিনটাতে। সো আমরা এই ডাবল কোটেশনের ভিতর আমরা যাই লিখি, যেমন আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, আমরা যাই লিখি সেই প্রত্যেকটা জিনিস আপনার ওই ব্ল্যাক স্ক্রিনটাতে ডিসপ্লে হয়। সো বেসিক্যালি এইটাই হচ্ছে আপনার এই যে প্রিন্টএফ যে কমান্ডটা বা ইনস্ট্রাকশনটা, তার কাজ। সো আমরা এখানে দেখতেছি ডাবল কোটেশনের ভিতর আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এছাড়াও আমরা আরেকটা জিনিস লিখছি, এটা আপাতত আমরা এটাতে না যাই। সো আমরা হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে ধরেন আমরা যদি অন্য কিছু লিখি, লাইক আমরা লিখলাম 53rd ব্যাচ H সেকশন। ওকে, আমরা লিখলাম 53 ব্যাচ H সেকশন। সো আমরা যদি এখন এটাকে সেম রান করি, তাহলে এই যে আমরা দেখবো যে আমরা ডাবল কোটেশনের ভিতরে এই যে আপনার ডাবল কোটেশনটা আছে, এই ডাবল কোটেশনের ভিতর আমরা যা লিখছি লাইক 53 ব্যাচ H সেকশন, কম্পিউটার কি করতেছে তার এই যে ব্ল্যাক স্ক্রিনটাতে যে জায়গাতে সে তার কমান্ড গুলো মানে আমাদেরকে দেখায় বা ডিসপ্লে করে, সেই জায়গাতে সে এই যে এই লেখাটা আমাদেরকে শো করতেছে 53 ব্যাচ H সেকশন। ওকে, সো এই ডাবল কোটেশনের ভিতর আমরা যাই লিখবো সেটা আমাদেরকে দেখানোই হচ্ছে এই প্রিন্টএফটার কাজ বা প্রিন্ট ফাংশনের কাজ। সো এই জন্যই এই কমান্ডটা ইউজ করা হয়। ওকে, সো আমরা এটাকে আবার রান করতেছি। সো এখানে আপনারা দেখবেন যে কিছু এক্সট্রা জিনিস আছে, এই যে এখানে আমরা দেখতেছি লেখা আছে প্রসেস রিটার্নড 0, হ্যাঁ, এক্সিকিউশন টাইম, হ্যাঁ। সো এই জিনিসটা হচ্ছে কম্পিউটারের অটো জেনারেটেড কিছু মেসেজ, হ্যাঁ, এইগুলার কিছু মিনিং আছে। এগুলো আপনার আমরা যখন কিছু আরেকটু অ্যাডভান্স হবো তখন আমরা বুঝতে পারবো যে এটারও কিছু কাজ আছে। লাইক এখানে এক্সিকিউশন টাইমের একটা ব্যাপার আছে, লাইক প্রোগ্রামটা এক্সিকিউট হইতে কত সময় লাগতেছে। সো এই জিনিসগুলো আপাতত দরকার নেই, এটা হচ্ছে কম্পিউটারের অটো মানে মেসেজ যেটা সে সব সময় শো করে। সো এটা আসলে আমাদের কোনো কমান্ড না, এটা সে যখন রান হয় সে এই মেসেজটা অটোমেটিক্যালি আমাদেরকে শো করবে। ঠিক আছে, এটার কোনো সমস্যা না। আর এইটা আপনার কোনো কমান্ডের জন্য আসতেছে না। সো আমাদের কমান্ডের জন্য যেটা আসছে সেটা হচ্ছে এই যে 53 ব্যাচ H সেকশন, এইটা আসছে শুধুমাত্র আমরা এখানে এই প্রিন্টএফ কমান্ডটা ইউজ করছি বলে। সো এই প্রিন্টএফ কমান্ডের ভিতর আমরা এই যে ডাবল কোটেশনের ভিতর যা লিখতেছি, আমরা যা লিখি তাই কিন্তু এই ব্ল্যাক স্ক্রিনটাতে প্রিন্ট হয়। সো আমরা এখানে 53 ব্যাচ H সেকশন লিখছি, 53 ব্যাচ H সেকশনই ব্ল্যাক স্ক্রিনে সে আমাদেরকে শো করতেছে বা সে প্রিন্ট করতেছে। সো আমরা আগে হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইছে। সো আমরা যদি এটাকে আরেকটু চেঞ্জ করি, লাইক আমরা যদি এখন এখানে ধরেন যে আমরা সিএসসি ডিপার্টমেন্ট লিখি, তাহলে আমরা যদি এখন এটাকে রান করি তাহলে আমরা দেখবো যে আমাদের এই যে ব্ল্যাক স্ক্রিনটা আছে, এই ব্ল্যাক স্ক্রিনটাতে এই যে সিএসসি ডিপার্টমেন্ট প্রিন্ট করতেছে। সো আমরা কম্পিউটারকে যা কমান্ড দিচ্ছে, আপনি দেখেন আমরা কম্পিউটারকে প্রথমে কমান্ড দিয়েছিলাম এই যে সিএসসি আপনার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করার জন্য, সে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করছে।
তারপর আমরা দিছি 53 ব্যাচ এইচ সেকশন লেখাটা শো করার জন্য সেটা করছে, এবং এখন আমরা দিছি সিএসসি ডিপার্টমেন্টটা প্রিন্ট করার জন্য বা শো করার জন্য। সে কিন্তু এখন সিএসসি ডিপার্টমেন্ট শো করতেছে। সো এটাই হচ্ছে প্রিন্টএফ এর কাজ বা প্রিন্টএফ কমান্ডের কাজ। সো এই যে আপনার আমরা রান করলে কম্পিউটার আমাদেরকে শো করতেছে, সো এই শো করাটা আসতেছে প্রিন্টএফ থেকে বা প্রিন্টএফ কমান্ডের মানে কাজ এটা। সো এই প্রিন্টএফ কমান্ডটা ডিফাইন করা আছে এই হেডার ফাইলটাতে stdio.h। এই হেডার ফাইলটাতে আপনার এই যে প্রিন্টএফ যে আপনার কমান্ড বা ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনের কাজটা আপনার এইখানে ডিফাইন করা আছে হেডার ফাইলটাতে। সো আমরা এই যে যখন প্রিন্টএফ কমান্ডটা কম্পিউটারকে দিচ্ছি, সো কম্পিউটার বুঝে ফেলতেছে যে এইটার মানে হচ্ছে যে আমাকে এখন ডিসপ্লেতে কোনো কিছু শো করতে হবে, সো বা ওই ব্ল্যাক স্ক্রিনটাতে কোনো কিছু আমাদেরকে দেখাইতে হবে তার। সো সে আমাদেরকে কি দেখাবে? সো সে আমাদেরকে দেখাবে এই ডাবল কোটেশনের ভিতর যে মেসেজটা বা যে ইনফরমেশনটা আছে সেইটাই বেসিক্যালি সে আমাদেরকে দেখাবে, মানে ওই ব্ল্যাক স্ক্রিনটাতে সে প্রিন্ট করে আমাদেরকে দেখাবে। সো এটাই হচ্ছে এই প্রিন্ট এফ, এই যে কমান্ড বা ফাংশন বা ইনস্ট্রাকশন, এটার কাজ। সো এটাকে অ্যাকচুয়ালি যদি আমরা চিন্তা করি, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড আউটপুট। ওকে, আমরা এই যে এটার নাম আমরা দেখছিলাম স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। সো এই প্রিন্টএফটা হচ্ছে আউটপুট হিসেবে ব্যবহার করা হয়, স্ট্যান্ডার্ড আউটপুট। তার মানে কম্পিউটার আমাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছে সেই জিনিসগুলো আমাদের জন্য হচ্ছে আউটপুট, আমরা কম্পিউটার থেকে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। সো কম্পিউটার আমাদেরকে সেই আউটপুটটা দিচ্ছে। সো সেম ভাবে ইনপুট দেওয়া যায়, ইনপুট আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আপাতত আমরা আউটপুট নিয়ে ডিল করতেছি। ওকে, সো কম্পিউটার আমাদেরকে যা কিছু দেখায় বা এই যে ব্ল্যাক স্ক্রিনটাতে যা কিছু শো করে আমাদেরকে, সেগুলোকে বলা হয় আউটপুট বা স্ট্যান্ডার্ড আউটপুট। এই জন্য এই যে হেডার ফাইলটা, এই হেডার ফাইলটার নাম এইভাবে হয়েছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তাহলে নামের সাথে এটা একটা মিল আছে যে আমি এই যে প্রিন্টএফ যে কমান্ডটা বা যে ইনস্ট্রাকশনটা, সে আমাদেরকে কোনো কিছু দেখানোর কাজ করে, যেটাকে আসলে আউটপুট বলে, যে কম্পিউটার কোনো কিছু আউটপুট দিচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো সবাই কি বুঝতে পারছি প্রিন্ট এফ কমান্ডের কাজটা? সবাই বুঝতে পারছে বা এটা কি জিনিসটা সবকিছু বুঝতে পারছে সবাই? জি স্যার। জি স্যার। সো ফাইনালি এখানে আরেকটা জিনিস আমি লিখছি, এই যে এখানে একটা জিনিস লিখছি ব্যাকস্ল্যাশ এন। ওকে, সো ব্যাকস্ল্যাশ এনটাও বেসিক্যালি একটা আলাদা একটা কমান্ড আমরা চিন্তা করতে পারি, বা তার আলাদা একটা ডেফিনেশন আছে। সো ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, বা এটাকে এন্ড লাইনও বলা যায়। সো এইটা বেসিক্যালি কি হয়, এইটা যখন আমরা দেই, এখানে একটা নতুন একটা লাইন ক্রিয়েট হয়। আচ্ছা, আমরা এটার ডিফারেন্সটা রান করে দেখি, আমি রান করি, তারপর আমরা ডিফারেন্সটা দেখি। ওকে, সো আমরা এটা রান করলাম, এইখানে ব্যাকস্ল্যাশ এনটা দেয়া আছে। সো আমরা একটু জাস্ট আউটপুটটা খেয়াল করি, এই হচ্ছে আউটপুট। ওকে, প্রথমে সিএসসি ডিপার্টমেন্ট প্রিন্ট হয়েছে, দেন এখানে একটা গ্যাপ আছে। ওকে, আমরা এখন কাজ করি, আমরা এটাকে মুছে ফেলি, তারপর আমরা আরেকবার রান করি। ওকে, সো এখনো সিএসসি ডিপার্টমেন্ট প্রিন্ট হয়েছে, বাট ওপস, এখানে মাঝখানের গ্যাপটা চলে গেছে, রাইট? সো এই যে মাঝখানের একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাই আসলে ক্রিয়েট করছিল আপনার এই যে নিউ লাইন যেটা আছে, সেটা কিন্তু আপনার এটা এই কাজটাই করছিল। ওকে, সো বেসিক্যালি আপনার এই যে নিউ লাইনটা আছে, নিউ লাইনটা কি করছে, একটা লাইন ক্রিয়েট করছে। সো আমরা আরেকবার দেখি। সো এটা হচ্ছে, এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ। সো ব্যাকস্ল্যাশ এন, তার মিনিংটা কম্পিউটারের কাছে আগে থেকে বলে দেয়া আছে। তার মিনিং হচ্ছে যে সে যখনই ব্যাকস্ল্যাশ এন পায়, ঠিক তখনই সে যে লাইনে থাকে সেই লাইন থেকে সে
নিচের লাইনে চলে যায়। তার মানে হচ্ছে এই ব্যাকস্ল্যাশনটা কোথায় আছে? সিএসসি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের পরে আছে। সো আমরা যখন এটাকে রান করতেছি দেখেন যখন সিএসসি ডিপার্টমেন্ট প্রিন্ট হইতেছে, প্রিন্ট হওয়ার পর ঠিক এই জায়গাতে আসার পর সে নিউ লাইনটা পাইছে। সো নিউ লাইনটা পাওয়ার সাথে সাথে সে কি করছে? সে নিচের লাইনে চলে গেছে, আই মিন এই লাইনে চলে আসছে। সো ব্যাকস্ল্যাশ এন এর পরে কোনো কিছু ছিল না, এই জন্য আপনার এই জায়গাতে কোনো কিছু প্রিন্ট হয় নাই, এই জায়গাটা খালি রয়ে গেছে। ওকে, তারপর এটা অটো জেনারেটেড মেসেজ, এটা সবসময় থাকবে, সবসময় আসবে, সো এটা অটো আসে। সো আমরা আরেকটু ক্লিয়ার হব, আমরা এখানে নিউ লাইনের পরে আর কিছু লিখি, আরেকটা কিছু লিখি। ধরেন আমরা নিউ লাইনের পরে লিখলাম যে সিএসসি ডিপার্টমেন্ট ধরেন 53 ব্যাচ, এই জিনিসটা আমরা লিখলাম। ওকে, সো আমরা প্রথমে সিএসসি ডিপার্টমেন্ট লিখলাম, সিএসসি ডিপার্টমেন্ট লেখার পর একটা নিউ লাইন আছে, আই মিন ব্যাকস্ল্যাশ এন, যেটাকে বলা হয় নিউ লাইন, মানে বা নতুন একটা লাইন ক্রিয়েট করবে, বা এটাকে এন্ড লাইনও বলে, মানে একটা লাইন এন্ড করবে। ওকে, তারপর আমরা লিখলাম 53 ব্যাচ। সো এখন আমরা প্রোগ্রামটাকে একটু রান করব। ওকে, তো এখন যখন আমরা প্রোগ্রামটাকে রান করব, রান করার পর আমরা এখানে যদি আমরা দেখি, এই যে সবার প্রথমে আপনার এই যে সিএসসি ডিপার্টমেন্ট প্রিন্ট হইলো, প্রিন্ট হওয়ার পর এখানে একটা নিউ লাইন ছিল বা একটা এন্ড লাইন, নিউ লাইন আপনারা যেটা বলেন, দুইটাই কিন্তু বলা হয়, দুইটাই এটার নাম দুইটাই। সো এখানে আসার পর সে ঠিক এই লাইনটাকে শেষ করে দিচ্ছে, নতুন একটা লাইন শুরু করতেছে। সো সে তখন এইখান থেকে ডিরেক্ট এই যে আপনার নতুন লাইনে চলে গেছে, 2 নাম্বার লাইনে। সো 2 নাম্বার লাইনে যাওয়ার পর, আই মিন নিউ লাইনের পর যা ছিল সেটা প্রিন্ট করছে। নিউ লাইনের পর ছিল 53 ব্যাচ, সো নিউ লাইনের পরে এই জিনিসটা আপনার প্রিন্ট করছে সেকেন্ড লাইনে গিয়ে। তো আমরা যদি এখন এইখান থেকে জাস্ট এই নিউ লাইনটা আমরা মুছে দেই, এই নিউ লাইনটা আমরা মুছে দিলাম। সো এখন আপনারা একটু দেখেন কি হয়, এই যে এখন দেখেন নিউ লাইন যেহেতু নাই, সেহেতু সে কিন্তু এক লাইনেই সবকিছু প্রিন্ট করছে, লাইনটা কিন্তু আর শেষ করে নাই। ওকে, সো নিউ লাইনটা বোঝা গেছে, নিউ লাইনের কাজটা বোঝা গেছে সবার? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো আমরা একটু সবাই একটা কাজ করি, সবাই আমরা নিজেদের নামটা প্রিন্ট করি, আমরা দেখি পারি কিনা, সবাই একটু করি। আমরা সবাই কোড লিখি, দেখি কে সবার আগে করতে পারে, আমরা নিজের নামটা প্রিন্ট করি। হ্যাঁ স্যার হয়েছে। ওয়াও, গ্রেট। আর কারো হইছে? আমরা সবাই চেষ্টা করব, যাদের পিসি আছে আমরা শুধু শুধু বসে থাকবো না, আমরা চেষ্টা করব, কাজ এই জিনিসটা খুবই ইজি যদি আমরা প্র্যাকটিস করি এবং নিজে নিজে চেষ্টা করি, আদারওয়াইজ জিনিসটা খুবই টাফ। আর সিএসসি ডিপার্টমেন্টের একটা কোর সাবজেক্ট হচ্ছে সি প্রোগ্রামিং। সো আপনি এই সি প্রোগ্রামিং কে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারবেন না, কাজ এইটার উপর ডিপেন্ড করে আপনার বাকি জিনিসগুলো আসবে। লাইক আপনার সি প্রোগ্রামিং এর পর আপনি করবেন ডাটা স্ট্রাকচার নেক্সট সেমিস্টারে। ডাটা স্ট্রাকচারের জন্য আপনার মাস্ট বি সি প্রোগ্রামিং ভালো জানা লাগবে। তারপর ডাটা স্ট্রাকচারের পর ফোর্থ সেমিস্টারে আসবে অ্যালগরিদম কোর্স। সো অ্যালগরিদমের জন্য সি প্রোগ্রামিং এবং ডাটা স্ট্রাকচার দুটোই ভালো জানা লাগবে। তারপর অ্যালগরিদমের পর আছে আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেটার জন্য আপনার সি প্রোগ্রামিং এর নলেজ খুব বেশি লাগবে। সো সি প্রোগ্রামিংটা মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কাজ এটা শিখলে আপনি এটা আপনাকে খুব ভালোভাবে যদি আপনি পারেন, তাহলে আপনার বাকি সবকিছু আপনি পারবেন, আপনার কোনো সমস্যা হবে না।
আর আপনার যদি প্রোগ্রামিং যে স্কিলটা, আপনি যদি সেই স্কিলটা বা প্রোগ্রামিং স্কিলটা বেসিক্যালি হচ্ছে লজিক্যাল স্কিল ডেভেলপ করা। সো এই স্কিলটা যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনার আসলে মানে সিএসসি তে পড়ে নিজেকে আসলে মানে আসলে বলতে পারবেন না যে আপনি আসলেই মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আসলেই। কারণ আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের মেইন হচ্ছে তাদের প্রোগ্রামিংটা জানা লাগবেই। তারা যদি প্রোগ্রামিং না জানে তাহলে সিএসসি তে পড়ার কোনো মানে মিনিং নাই। ধরেন যারা ডাক্তারি পড়ার পর অনেকেই দেখবেন যে আপনার পুলিশ ক্যাডার হয়ে যায়, মানে পুলিশ হয়ে যায়। পড়াশোনা করছে আপনার এই যে মানে মেডিকেলে পড়াশোনা করার পর ডাক্তার না হয়ে পুলিশ হয়ে যাচ্ছে, যেটা কিছুদিন আগে বিসিএস এর রেজাল্ট দিয়ে থাকলে আপনারা দেখে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার। সো এই যে জিনিসগুলা, সো এটা হচ্ছে এরকম যে আপনি যদি আসলে সিএসসি তে পড়াশোনা করছেন বাট আপনি প্রোগ্রামিং জানেন না, তার মানে আপনি সিএসসি এর কোনো বেসিক আপনি জানেন না। মানে সিএসসি আপনি আসলে মানে নন সিএসসি বলা যাবে, কারণ সিএসসি যারা পড়ে তাদের মাস্ট বি প্রোগ্রামিং জানা লাগবে, এটা হচ্ছে পূর্ব শর্ত। আর আপনি যদি প্রোগ্রামিংটা ভালো না জানেন তাহলে আপনার সিএসসি ডিগ্রিটা কমপ্লিট করতে খুব বেশি পেইন লাগবে, কাজ এই একটা জিনিসের উপর বেস করে বাকি প্রত্যেক পরের সাবজেক্ট গুলো আসবে। তো আপনি দেখবেন আপনি যদি সি প্রোগ্রামিং এ ফেল করেন তাহলে আপনি কিন্তু পরের সেমিস্টারের ডাটা স্ট্রাকচার কোর্সটা আপনি নিতে পারবেন না, বিকজ এই সি প্রোগ্রামিংটা হচ্ছে পরবর্তী সেমিস্টারের ডাটা স্ট্রাকচার কোর্সের প্রি রিকুইজিট। তার মানে আপনাকে এই কোর্সটা শেষ করতে হবে পরবর্তী কোর্সের জন্য, আদারওয়াইজ আপনি থার্ড সেমিস্টারে একটা কোর্স আপনি নিতে পারবেন না যদি এই কোর্সটা আপনার ক্লিয়ার না হয়। সো এই জন্য এই কোর্সটা কতটা ইম্পর্টেন্ট আপনি বুঝতেছেন। হ্যাঁ, আবার এই কোর্সটা আবার অ্যালগোরিদমেরও প্রিরিকুইজিট, মানে ফোর্থ সেমিস্টারে অ্যালগোরিদম কোর্স যেটা আছে সেইটারও প্রিরিকুইজিট। মানে আপনি সি প্রোগ্রামিং এ ফেল করলে আপনি ফোর্থ সেমিস্টারে অ্যালগোরিদম নিতে পারবেন না, মানে আপনাকে আগে সি প্রোগ্রামিং ক্লিয়ার করতে হবে। সো বুঝতেছেন সি প্রোগ্রামিং কতটা ইম্পর্টেন্ট। সো আমরা সবাই খুব ভালোভাবে সি প্রোগ্রামিংটা করব, কারণ আমি যেহেতু আপনাদেরকে আপনাদের সেকশনের সাথে ক্লাস নিচ্ছি, সো আমি আমার পুরো চেষ্টা করব আপনাদেরকে সি প্রোগ্রামিংটা শেখানোর, যত ইজি ভাবে শেখানো যায় তত ইজি ভাবে শেখানোর চেষ্টা করব। বাট আপনারা আমাকে সাপোর্ট করতে হবে, আই মিন আপনারাও শিখতে হবে। আমি শেখাচ্ছি, আপনাদের শিখতে হবে। আদারওয়াইজ যদি আপনারা না শিখেন তাহলে আপনাদের পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে হবে। So, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। সেই জন্য মানে যখনই কোনো কিছু সমস্যা হবে আমাকে আস্ক করবেন, বা কোনো জিনিস না বুঝে থাকলে আমাকে বলবেন যে স্যার এই জায়গাটা বুঝি নাই বা এই জায়গাটা বুঝতেছি না, তো আমি সাথে সাথে ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট কোয়েশ্চেন করতে হবে, কোনো সমস্যা হলে কোয়েশ্চেন করতে হবে। আর আমার সাথে সাথে কোড লিখতে হবে। কোড কিন্তু লিখার জিনিস, এটা চোখে দেখে আপনি জাস্ট আমার কথা শুনে মানে বুঝে ফেলছেন তাইলেই হইলো, আসলে না, এইভাবে হবে না। আপনাকে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। মানে আমি যে কোডটা লিখাইতেছি সেটা আপনাকে লিখতে হবে, তারপর আপনাকে একটু চেঞ্জ করে লিখতে হবে। যেমন আমি সিএসসি ডিপার্টমেন্ট লিখছি, আপনি অন্য কিছু লিখে দেখতে হবে যেটা আসলে প্রিন্ট হচ্ছে কিনা। সো আমি যে ধরনের প্রোগ্রাম আপনাদেরকে করাবো বা যে ধরনের কাজগুলো আপনাদেরকে দিব, আপনাদের নিজেদের থেকে কিছু চেঞ্জ করে করে মানে নতুন নতুন কিছু করতে হবে যেন আপনারা আরো ভালো কিছু করতে পারেন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, সো সবাইকে আমরা প্রিন্ট করতে পারছি, নিজেদের নামটা কি আমরা ওই ব্ল্যাক স্ক্রিনে শো করতে পারছি? জি স্যার। ওকে, আমার ব্ল্যাক স্ক্রিনটা আসতেছে না স্যার। আসতেছে না? না স্যার। ওকে, তাহলে আপনার আপনি একটা কাজ করেন, আপনি একটু আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আমি আমার স্ক্রিনটা একটু অফ করতেছি, আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি দেখে দিচ্ছি। ওকে স্যার, সো আপনি একটা কাজ করেন, আপনি নিচের লেখাগুলো মুছে ফেলেন। নিচের লেখাগুলো আমি বোঝানোর জন্য লিখছিলাম, আপনি নিচের লেখাগুলো ঠিক আছে। মুছেন তাহলে আপনার চলে আসবে। এই পর্যন্ত স্যার।
এখন বিল্ড এন্ড রান অপশন দেব। হ্যাঁ হ্যাঁ হচ্ছে না স্যার। কি হইতেছে? আগে কি কোনো প্রোগ্রাম রান হয়েছে তোমার? সেইটা তো নিউ প্রোগ্রাম স্যার এটা। স্যার স্যার এটা মানে জিএনইউ জিসিসি ওই এই কম্পাইলার নাই। নাইম তুমি রিটার্ন হ্যাঁ? জিরো বাদে এইটা লেখছো কেন যে প্রসেসরটা ক্যান্সেল করিয়া তো রান করো ওকে। ওটা ক্যান্সেল করিয়া রান করো স্যার এখনো হচ্ছে না। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, আচ্ছা আপনি তোমার ওই যে একটু ফাইলটা সেভ করা হয় না। তোমার ফাইলটা সেভ করা হয় না, .c দিয়ে সেভ করো, .h এইটা দিয়ে সেভ ডট করো। সি। হ্যাঁ হ্যাঁ এটা আপনি ওই যে ফাইলে যান, একটু উপরে যান ফাইলে, এটা কি সেভ করেন, এজ দিয়ে হ্যাঁ আবার করতে হবে। ফাইলে যান, তারপর এখানে সেভ এজ একটা অপশন আছে, ফাইলে প্রেস করেন, তাহলে এই যে ফাইল আপনি এডিটে চলে জি হ্যাঁ এই স্যার। যে সেভ ফাইল এজ, হ্যাঁ এটাতে প্রেস করেন। হ্যাঁ আপনি এই যে .h নামটা কাটেন, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, এখন সেভ দেন। জাস্ট সি দিস ওকে এখন রান করান। সেভ এস। হচ্ছে না স্যার। হচ্ছে না, তাহলে আপনি ওই যে একটা কাজ করেন, আপনি একটু যে সেটিংসে যান, তো উপরে যে সেটিংস আছে সেখানে একটু যান। হ্যাঁ তারপর কম্পাইলারে যান। ওকে তারপরে যে রিসেট ডিফল্ট যেটা আছে এটাতে একটু প্রেস করেন, এই যে রিসেট ডিফল্ট আপনি দেখেন উপরে ডান দিকে, হ্যাঁ এটাতে প্রেস করেন। হ্যাঁ স্যার করছি স্যার। হ্যাঁ তারপর ইয়েস প্রেস করেন, হ্যাঁ দুইবার ইয়েস। আচ্ছা ওকে, সো আপনার একটু দেখাইতে হবে যে আপনি আসলে কোন সফটওয়্যারটা ওকে ইনস্টল দিস। করছেন, সেটা একটু আমাকে দেখান। হ্যাঁ ওকে দেন। আপনি কোন সফটওয়্যারটা ইনস্টল করছেন আপনি সেটা একটু আমাকে দেখান। আপনি মনে হয় মিন জিডব্লিউ সেটআপ এটা ইউজ করেন নাই সম্ভবত, আপনি মনে হয় অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করছেন। কম্পাইলার ডেটাটা নাই স্যার। আপনি মনে হয় মিন জিডব্লিউ যেটা সেটা ইনস্টল করেন নাই, আপনি কি সফটওয়্যারটা একটু আমাকে দেখান, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গা থেকে না, আপনি যেটা ডাউনলোড যেটা করছেন সেই ডাউনলোডটা একটু দেখাইতে হবে, মানে যে সফটওয়্যারটা আপনি ডাউনলোড করছেন। ওকে আমার কাছে মনে হচ্ছে আপনি ওই যে মিন জিডব্লিউ সেটআপ ওই সফটওয়্যারটা আপনি ইনস্টল দেন নাই আর কি, আপনি অন্য মানে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল দিয়েছেন সেটাতে শুধুমাত্র এডিটর আছে, আপনার ওই যে কম্পাইলারটা নাই, কম্পাইলারটা মিসিং, দ্যাটস এরকম হইতেছে। সো আপনি একটা কাজ করবেন, আপনি ওই যে আমি তো যে লিংকটা দিয়ে দিব শিমুর কাছে দিয়ে দিব, ওই যে আমি প্রথম ক্লাসের লিংকটা, সো ওই যে প্রথম ক্লাসে আমি ওই যে সফটওয়্যারটা ইনস্টল করছি এক্স্যাক্টলি ওই সফটওয়্যারটা আপনি ডাউনলোড দিবেন, তাহলেই কাজ করবে। ঠিক আছে, আমি ওকে স্যার। যেটা ইনস্টল দিছি আপনারটা শুধু শুধু ওই যে কোড ব্লকস এর শুধু এডিটরটা আছে, কম্পাইলারটা নাই। এই জন্য আপনি যখন রিসেট ডিফল্ট দিয়েছেন তখন মানে লেখা আছে যে কুড নট কনফিগার, কারণ আপনার ওই কম্পাইলারটা নাই। সো আপনি জাস্ট মিন জিডব্লিউ সেটআপ লিখা ওইটা আমি দেখাই দিছি, ডাউনলোড অপশনটা কোন জায়গা থেকে ডাউনলোড করবেন, আপনার
codeblocks.org এই জায়গা থেকে ডাউনলোড করবেন, আমি দেখাই দিচ্ছি। সো ওই জায়গা থেকে আপনি ডাউনলোড করে ফেলবেন, তাহলে আপনার এটা কাজ করবে পুরোপুরি। ওকে, সো সবার তো রান করছে, রাইট? সবাই দেখতে পাচ্ছি, ব্ল্যাক স্ক্রিনটা আসছে সবার? জি স্যার আসছে। ওকে, আচ্ছা স্যার। সো আমরা প্রথম ক্লাসটা এখানেই শেষ করব। আমরা আবার একটু বিরতি নেব, একটা ক্লাস, তারপর আবার আমরা পরবর্তী ক্লাসটা 12:30 থেকে শুরু করব। আপনাদের মনে হয় ক্লাস নাই, আমি দেখছিলাম রুটিনে। জি নাই স্যার, আর ক্লাস ওকে, সো আমরা এখন একটু রেস্ট করব, রেস্ট করে আবার 12:30 ক্লাস করব। সবাই আমরা রেডি থাকবো 12:30 ক্লাসের জন্য, ঠিক আছে? আমি লিংকটা ক্লাসের একটু হ্যাঁ, আগে ক্লাসের লিংক দিয়ে দিব, বিজয়া শিমু দুজনকেই দিব। ওকে ওকে, সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার জি স্যার। একটু পরে।